নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে পূজ্যপাদ স্বামী শরণেন্দু মহারাজের বিষয় সম্পর্কিত একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। 1963-তে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ পূজনীয় শরণানন্দজি মহারাজকে আবার কলকাতায় ফিরে যেতে বলেন। পূজনীয় শরণানন্দজি মহারাজ অনুরোধ জানালেন যে যদি ছুটি নিয়ে অমরনাথ এবং কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করতে যাওয়া যায়। পূজনীয় গম্ভীরানন্দজি রাজি হলেন। পূজনীয় শরণানন্দজি মহারাজ পরবর্তীকালে তার এই তীর্থ দর্শনের অপূর্ব সুন্দর নিখুঁত বর্ণনাও দিয়েছেন। 1963-র 24শে জুলাই পূজনীয় মহারাজ দিল্লি হয়ে তার যাত্রা শুরু করেন। শ্রীনগরের নারায়ণ আশ্রমে পৌঁছে সেখান থেকে তারা পাহেলগাঁও হয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অমরনাথে পৌঁছে অমরগঙ্গায় স্নান করে তারা প্রবেশ করেন অমরনাথজির গুহায় এবং তুষারলিঙ্গ অমরনাথের পূর্ণ দর্শন লাভ করেন। এরপর পূজনীয় মহারাজ গুহার এক কোণে বসে শিব মহিম্ন স্তোত্র পাঠ করেন। সেদিন ছিল রাখি পূর্ণিমা তিথি। শ্রীনগরে ফিরে তারা নারায়ণ আশ্রমে ছিলেন। সেখানেই খবর পান স্বামী বিবেকানন্দের আবির্ভাবের শতবর্ষ উপলক্ষে শ্রীনগরে একটি জনসভা আয়োজিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন শ্রী করণ সিং। বম্বে থেকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্যে এসেছেন পূজনীয় স্বামী শম্ভুদানন্দজি মহারাজ। যাই হোক, এরপর মহারাজেরা আবার পাঠানকোট ফিরে এসে সেখান থেকে দুই শক্তিপীঠ কাংড়ায় শ্রী শ্রী বজ্রেশ্বরী এবং জ্বালামুখীতে শ্রী শ্রী জ্বালামুখীর দর্শন করেন। এরপর অমৃতসরে স্বর্ণমন্দির দর্শন করে তারা কনখলের দিকে অগ্রসর হন। সেখান থেকে রুদ্রপ্রয়াগ, স্বর্ণপ্রয়াগ, গৌরীকুণ্ড হয়ে তারা পৌঁছান কেদারনাথে। এরপর বদ্রীনাথ দর্শন করে তারা আবার ফিরে আসেন কনখল সেবাশ্রমে। পথে অবশ্য হিমালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অনেকগুলি তীর্থ দর্শন সেরে নিয়েছিলেন পূজনীয় মহারাজ। এরপর 1963-র মধ্যে অক্টোবরে পূজনীয় শরণানন্দজি মহারাজ আবার পৌঁছে যান অদ্বৈত আশ্রম কলকাতায়। কলকাতার অদ্বৈত আশ্রমে তখন সারা দেশ জুড়ে স্বামীজির শতবর্ষে অনুষ্ঠান চলার জন্যেই প্রকাশনার কাজ বিপুল চাপ এসে পড়েছিল। পূজনীয় মহারাজও সেই কাজের চাপের মধ্যে এসে পড়েন। ইতিমধ্যে তার ডেঙ্গু হয়। এর ফলে তার শরীরের বেশ দুর্বল হয়ে পড়লেও কিছু করার ছিল না, কাজ করতেই হচ্ছিল। শতবর্ষ অনুষ্ঠানকে ঘিরে একটি সুন্দর ঘটনার কথা পূজনীয় মহারাজ স্মরণ করতেন। পার্ক সার্কাস ময়দানে এই অনুষ্ঠানে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত গাইবার জন্যে আমন্ত্রিত হয়ে এসেছিলেন উক্ত ধারার বিখ্যাত গায়ক পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর। তিনি মঞ্চে গাইতে উঠেই বললেন যে 1936-এ তার সৌভাগ্য হয়েছিল পিতার শতবর্ষে গান করার, আর 1963-তে তার সৌভাগ্য হলো পুত্রের শতবর্ষে গান করার। এদিকে 1963-র অক্টোবরে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ বেলুর মঠের মূল কার্যালয়ে চলে গেলেন সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে। তার স্থানে এলেন পূজনীয় চিদাত্মানন্দজি মহারাজ। এর কিছুদিন পরে 1966-র ডিসেম্বরে পূজনীয় অদয়ানন্দজি মহারাজ কামারপুকুর মঠের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে যাওয়ার ফলে পূজনীয় শরণানন্দজি মহারাজকে অদ্বৈত আশ্রমের ম্যানেজারের দায়িত্ব নিতে হলো। 1968-তে স্বামীজির শিকাগো বক্তৃতার প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। অদ্বৈত আশ্রমের ওপর দায়িত্ব পড়ে এই অনুষ্ঠানের একটি অংশ পরিচালনার। 11 সেপ্টেম্বর তারিখে কলকাতা ইনফরমেশন সেন্টারে একটি গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন হয়। এটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী ধর্মবীর। স্বাগত ভাষণ দিয়েছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। সভাপতির আসন গ্রহণ করেছিলেন
ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন লেডি রানু মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রদর্শনীটি প্রায় 1 সপ্তাহ চলে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রমুখ স্থান থেকে এটির সময়সীমা বাড়ানোর অনুরোধ আসে বা তাদের ক্যাম্পাসে অনুরূপ একটি প্রদর্শনীর আয়োজন করার অনুরোধও আসে, কিন্তু লোকাভাবের জন্যে তা করা সম্ভব হয়নি। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনার নেতৃত্বে ছিলেন পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজ। কলকাতা অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি গড়ে তোলা ও তাকে ঋদ্ধ করার ব্যাপারে পূজনীয় মহারাজের ভূমিকা ছিল অসাধারণ। কলকাতার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের স্টল থেকে ও অন্যান্য দোকান ঘুরে ঘুরে অনেক বই সংগ্রহ করেন তিনি। 1968 ডিসেম্বর মাসে পূজনীয় অনন্যানন্দজি মহারাজকে নিয়ে তিনি ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে যান এবং সেখান থেকেই দক্ষিণ ভারতের বেশ কিছু তীর্থদর্শনও করেন। এরপর 1969 জানুয়ারিতে পূজনীয় চিদাত্মানন্দজি মহারাজ বেলুড় মঠের মূল কার্যালয়ে চলে যান সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে। তার স্থলাভিষিক্ত হয়ে অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন পূজনীয় স্বামী বুধানন্দজি মহারাজ। এই সময়ে বেলুড় মঠের অনেক কাজের ক্ষেত্রে অন্যান্য আশ্রমের সঙ্গে শরণানন্দজি মহারাজের যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতেন। যেহেতু তিনি পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির সঙ্গে ছিলেন অনেক দিন, তাই অনেক আশ্রমের ক্ষেত্রেই এই সহায়তাটি তাকে করতে হতো। অদ্বৈত আশ্রমে থাকাকালীন তিনি বাংলা ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করেন। এই জন্যে তিনি বাংলার ধ্রুপদী গদ্য সাহিত্যগুলি, বিশেষ করে রবীন্দ্র সাহিত্য খুব ভালো করে পড়াশুনো করেন। পরবর্তীকালেও এই বিষয়গুলি তার যথেষ্ট মনে ছিল। আগেই তিনি তামিল ও ইংরাজি খুব ভালো করে জানতেন। নাসিক ও বোম্বেতে থাকাকালীন তিনি মারাঠি ভাষা ও হিন্দিও খুব ভালো করে শিখে নিয়েছিলেন। ফলত একদিক থেকে পূজনীয় মহারাজ হয়ে উঠেছিলেন বহু ভাষাবিদ এক সন্ন্যাসী। 1973 পূজনীয় শরণানন্দজি মহারাজ 3 মাসের ছুটি নিয়ে একটু বিশ্রামের জন্য আবার মায়াবতীতে আসেন। পথে তিনি বৃন্দাবন হয়ে এসেছিলেন। এই সময় এপ্রিল মাসেই মায়াবতীতে অনেক প্রবীণ সন্ন্যাসীরা এসে উপস্থিত হন। এদের মধ্যে ছিলেন পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, পূজনীয় অভয়ানন্দজি মহারাজ যিনি ভরত মহারাজ নামে পরিচিত ছিলেন, পূজনীয় দয়ানন্দজি মহারাজ, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, পূজনীয় হিতানন্দজি মহারাজ, পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ এবং আরও অনেকে। মায়াবতী আশ্রমের পক্ষে এই সময়কালটি ছিল তাই অভাবনীয়। যদিও পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজকে এদের থাকা প্রভৃতির ব্যাপারে খুব ব্যস্ত থাকতে হয়েছিল, কিন্তু আনন্দও ছিল সীমাহীন। একবার পূজনীয় হিতানন্দজি মহারাজ শরণানন্দজি মহারাজকে বলেছিলেন যে তিনি উত্তর কাশীতে থেকেছেন, কিন্তু তার থেকেও মায়াবতীর আধ্যাত্মিক পরিবেশ উন্নততর। 1975 বেশিরভাগ সময়টা পূজনীয় শরণানন্দজিকে মায়াবতীতেই কাটাতে হয়। 20,000 গ্যালন জলের একটি জলধারা তৈরির কাজে। এইবার এই কাজের ক্ষেত্রে একটি স্থানে গিয়ে তিনি চিতাবাঘের সম্মুখীন হয়েছিলেন। ইতিমধ্যে 1976 বেলুড় মঠের মূল কার্যালয় থেকে আবার ডাক এসে পৌঁছায় অন্যত্র কাজের ভার নেওয়ার জন্যে। এবারে বেলুড় মঠের পাশে অবস্থিত রামকৃষ্ণ মিশন সারদাপীঠ নামক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটিরও পরিচালনার দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের শিষ্য শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজি মহারাজ। তার শরীর চলে যাওয়ার পর থেকেই এই প্রতিষ্ঠানটির পরিচালনার ব্যাপারে নানা সমস্যার সূত্রপাত হয়। অনেক সম্পাদকের পরিবর্তনের পরেও এই অসামান্য প্রতিষ্ঠানটির কার্যধারায় একটি অবিচল স্থায়িত্বের অভাব সবাই সেদিন বোধ করেছিলেন। সারদাপীঠের ইতিহাসের এমন সংকটময় সন্ধিক্ষণে এর দায়িত্ব গ্রহণ করেন পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজ 1976 জুলাইয়ে।
এর পরের প্রায় ১.৫ দশক সারদা পীঠের ইতিহাসে এক যুগান্তর সৃজনকারী অধ্যায়, যার পশ্চাতে রয়েছে এই অনাড়ম্বর, সরল, দক্ষ, অতি উচ্চমানের সর্বত্যাগী সন্ন্যাসীর বিরল সাধনা। এই পর্বে যারাই সারদা পীঠে ছিলেন তারাই সেই মুনিদীপ্তিময় সময়ের কথা শ্রদ্ধায় স্মরণ করেন, আর তাদের স্মৃতিচারণায় উঠে আসে এই মহান সন্ন্যাসীর অত্যুজ্জ্বল জীবনের অজস্র প্রেরণাদায়ী হীরকদ্যুতি। সারদা পীঠে তার প্রথম কাজ ছিল আশ্রমিক জীবনকে ফিরিয়ে আনা। নবাগত ব্রহ্মচারীদের জন্যে যেমন শাস্ত্রের ক্লাস নিতেন, তেমনি অন্য সাধুদের জন্যেও বৃহদারণ্যক উপনিষদের ক্লাস নিতেন। সাধুদের একসঙ্গে করার জন্য তিনি মাসে একবার সাধু সমাবেশের ব্যবস্থা করেছিলেন সারদা পীঠে। তারই উদ্যোগে সাধুরা কালী কীর্তন শুরু করেন। সারদা পীঠে এক সময় শ্রী জগদ্ধাত্রী পূজা হতো, কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা মাঝে বন্ধ হয়ে যায়। ভক্তরা তাকে তা আবার চালু করার জন্য আবেদন করেন। এরকমই এক ভক্তের এমন আবেদনের সময় তার শিশুকন্যাটিও মহারাজের কাছে দাঁড়িয়েছিল। পূজনীয় মহারাজের মনে হয় যেন স্বয়ং মা জগদ্ধাত্রী এই শিশুকন্যার বেশ ধরে তার কাছে এসেছে। এরপর তিনি বেলুর মঠের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনরায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন। সেই পূজা এখনও চলছে। পরবর্তীকালে সাধারণ সম্পাদক, সহসংঘাধ্যক্ষ বা সংঘাধ্যক্ষ হিসাবে থাকার সময়েও মঠে উপস্থিত থাকলে পূজনীয় মহারাজ মায়ের পূজা দর্শন করতে আসতেন। এমনকি কোভিড অতিমারির সময়েও সন্ধ্যা আরতিক দর্শনে পূজনীয় মহারাজের উপস্থিতি সকলের মধ্যে অপূর্ব প্রেরণা জুগিয়েছিল। তিনি যখন সারদা পীঠের দায়িত্ব গ্রহণ করেন তখন এই শাখা কেন্দ্রের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পূজনীয় মহারাজ হিসাব নিকাশের ব্যাপারে খুব দক্ষ ছিলেন। তিনি প্রথমের প্রোডাকশন বিভাগটিকে ঢেলে নতুন করে সাজান। শুধু তাই নয়, তার উদ্যোগেই বিক্রয় কেন্দ্রটির প্রভূত উন্নতি সাধিত হয়। ফলে সেখান থেকে আর্থিক আয়ের বিষয়টিও প্রশস্ত হয় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। আশ্রমের সার্বিক উন্নতি ঘটেছিল এর ফলে। আশ্রমের গোশালাটিকে নতুনভাবে তৈরি করে তিনি সাধুদের জন্যে দুধের ব্যবস্থা করেন। বিদ্যামন্দির কলেজের ছাত্র সংখ্যা সে সময় খুব ভালো ছিল না। তাঁরই উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তদানীন্তন নির্দেশিকা অনুসারে কলেজে উচ্চ মাধ্যমিক পঠন পাঠন শুরু হয়, যার ফলে কলেজের আর্থিক পরিস্থিতিরও শুধু উন্নতি হয়নি, কলেজের স্নাতক স্তরের ছাত্র পাওয়ার ক্ষেত্রেও কিছুটা সুবিধা হয়। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।